নমস্কার। ঠিক রাত ৯টায় প্রতিশ্রুতির মতোই যা বলবো সত্যি বলবো আমি পিউ। আজ অনেক কিছু বলবো, অনেক কিছু। আমি জানি বেশিরভাগ মানুষেরই সেগুলো ভালো লাগবে না। আমি জানি গায়ে লাগবে অনেকের, শুধু গায়ে লাগবে না, বড় বড় ফোসকা পড়বে। পরোয়া করি না, যা বলবো সত্যি বলবো, আমার প্রতিজ্ঞা, আর বলবই। সেই সত্যিটাই বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় এক এক সময়, বড় বেশি রক্তক্ষয়ী হয় সত্যি, আর সেটাই আমি আজ বলবো। ছবিটা দেখুন। দেখলেন, এটা হালি শহরের। সারা দিন আমাকে ভাবিয়েছে। প্রথমে ভেবেছিলাম ছবি দেখাবোই না, এমন জঘন্য নোংরা খারাপ বিভৎস ছবি দেখাবো না। তারপর ভাবলাম দেখাবো আর বলবো। এই ছবিটা রাজনীতির কারণে হয়েছে। আমি কোনো রং, কোনো দল নির্বিশেষে বলছি, এই বিভৎসতা, এই হিংসা বন্ধ হোক। এটা চলতে পারে না। এটা কোনো মানুষের সামনে রাজনীতির ভাবমূর্তি হতে পারে না। বাংলার মানুষ রাজনীতি সচেতন, তারা রাজনীতির খোঁজ রাখেন, তারা নেতাদের অনুসরণ করেন। সেখানে এই ছবি আমাদের দেখতে হবে কেন? আমরা ভোট দিই এই ছবিগুলো দেখার জন্য? আমরা ভোট দিই আমাদের কথা আপনারা, নেতারা, জনপ্রতিনিধিরা জায়গা মতো গিয়ে বলবেন বলে, এই ছবি দেখার জন্য নয়। এই ছবি দেখানোর জন্য আপনারা হাত জোড় করে ভোট চাইতে আসেন না আমাদের কাছে। মাথায় রাখবেন, এই ছবি, এই নোংরা, হিংস্র, জঘন্য, বিভৎস এই ছবি বন্ধ হোক। সব দল, সব রংকে বলছি, রাজনীতির এই ছবি আমরা দেখতে চাই না। এই ছবি রাজনীতির কারণে ঘটেছে, বন্ধ হোক। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, কঠোর কঠিন বাস্তব। এভাবেই মাটিতে ফেলে আস্ত ইট দিয়ে থেতলে মারা হলো হালি শহরের বিজেপি কর্মী রাজু দেকে। ভাবতে পারছেন? একজন সহনাগরিক তো, একজন মানুষ তো, পরে তো বিজেপি না তৃণমূল না বাম না কংগ্রেস, পরে সে পরিচয়। এইভাবে একজন মানুষকে মারা যায়? হতে পারে রাজনীতির মত ভিন্ন, তা বলে এইভাবে? এই রাজনৈতিক হিংসার অর্থ কি? আসলে আমাদের বাংলায় এই রাজনৈতিক হিংসা বিচ্ছিন্ন ঘটনার নেই। কাউকে তুষ্ট করার দায় আমার নেই। তাই নির্দ্বিধায় বলতে পারি, এই হিংসাই যেন বাংলার রাজনৈতিক সংস্কৃতি না হয়। সেই ৬০-৭০-এর দশকে যা হতো, আজও যেন তার পুনরাবৃত্তি না হয়। ট্রেডিশন বদলাক। এই একটা ছবি তো নয়, হিংসা কোথায় না হচ্ছে। গতকাল লাঠিচার্জ হিংসা নয়। পুলিশকে পাল্টা ফেলে মার হিংসা নয়। আমাদের নেতারা কি পারেন না এই সংস্কৃতিকে বদলে দিতে? সব পক্ষের নেতাদের বলছি, আপনাদের কি কোনো দায় নেই এই বাংলাকে শিশুর বাসযোগ্য করে যাওয়ার? কেউ মারছে, কেউ মার খাচ্ছে, আর যাদের রাজনীতি করার তারা রয়েছেন নিজের ছন্দে। এই তো চলছে আমার আপনার প্রিয় বাংলায়। চাকরিহারা ২৫,৭৫২ জন, আর তাদের পরিবারের ভবিষ্যৎ কি? কারোর কাছে উত্তর নেই। কসবার ডিআই অফিসে আন্দোলনরত চাকরিহারাদের পুলিশের লাঠির লজ্জার ছবি কাল থেকে বারবার দেখিয়েছি আমরা। তোলপাড় হচ্ছে, আর তারপর রাজ্যের শাসক দল তৃণমূল কি বলছে? মাস্টারমশাইদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যেতে, তারা এই সরকারি দপ্তর দখল করতে বা স্কুল শিক্ষা দপ্তরের অফিস, ডিআই অফিস দখল করতে যাবেন কেন?
ডিআই অফিসে গেছেন কেন? চাকরির সমস্যাটা এটা সুপ্রিম কোর্ট জনিত সমস্যা, এসএসসির ইস্যু। এই ডিআই অফিস অভিযানটাই রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং পরিকল্পিত আক্রমণ। আশ্বাস আছে, পুলিশের লাঠিও আছে। কি করবেন এরপর চাকরিহারারা? কোন দিকটাকে বেশি গুরুত্ব দেবেন তারা? কি মনে করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু? তিনি তো আবার চাকরিহারাদের সঙ্গে মিটিংয়ে বসছেন শুক্রবার। ঠিক এই প্রশ্নটাই তাকে করেছিলাম। আমাকে এক ক্যান্ডিড সাক্ষাৎকারে কি বললেন ব্রাত্য বসু শোনাবো। আপনি প্র্যাকটিক্যালি এখন হট সিটে বসে রয়েছেন। গত কয়েকদিনে যা ঘটেছে সেখানে এতগুলো চাকরি গেল, তারপর আশ্বাস, তারপর পুলিশের লাঠি। কোনো হেল্পলাইন আছে? আশ্বাসের সঙ্গে পুলিশের লাঠির কোনো সম্পর্ক নেই। মানে আমি একটা বরং অন্য কথা বলতে পারি আপনাকে, যে এটা আমি আরও অন্যত্র একবার বলেছি, যে আশ্বাস যেদিন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেটা নেতাজি ইন্ডোরে 7 তারিখে, গত 7 তারিখে, এই 3-4 দিন আগে। এবার 7 তারিখে যখন নেতাজি ইন্ডোরে দেন, সেদিন আপনাদের চ্যানেল তো বটেই, আরও সমস্ত চ্যানেলে সেদিন সকাল থেকে ব্রেকিং নিউজ হচ্ছিল। নেতাজি ইন্ডোরের বাইরে খণ্ডযুদ্ধ, নেতাজি ইন্ডোরের বাইরে হাতাহাতি, নেতাজি ইন্ডোর খুবই খারাপ অবস্থায়, গর্ভগৃহ, এরকম ইত্যাদি ইত্যাদি। কেন না, কারণটা কি? কেননা যোগ্য এবং অযোগ্যদের মধ্যে একটা মারামারি হচ্ছিল, ধস্তাধস্তি হচ্ছিল, এবং সেটা প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যায়। এখন ঘটনা হচ্ছে যে, এবং মুখ্যমন্ত্রীও উঠে যোগ্যদের কথাই প্রথমে বলেন সেই দিন। মুখ্যমন্ত্রী জানেন যোগ্য কারা? না, মুখ্যমন্ত্রী কি করে জানবেন? মুখ্যমন্ত্রী আদালতের দেওয়া তালিকা, সিবিআই এর দেওয়া যে তালিকা, এসএসসির দেওয়ার যে তালিকা, সে তো আলাদা করা যায়নি বলেই সব চাকরি একসঙ্গে গেল। একদম আলাদা করা গেছে। তাহলে একেবারে আপনি রায়টা পড়ুন, টেন্টেড অ্যান্ড আনটেন্টেড। এক দলের মাইনে ফেরত দেওয়া হবে, আরেক দলের মাইনে ফেরত দিতে হবে, আরেক দলের ফেরত দিতে হবে না। তাই আদালতই তো বলে দিচ্ছে যে ওদের কাছে সমস্ত তথ্য আছে। তাহলে কোথায় সমস্যা হলো বলে আপনার মনে হয়? সমস্যা তো এটা দেখুন, তো ফাইনালটা দেশের মহামান্য উচ্চতর আদালত, সর্বোচ্চ বডি এটা রায় দিয়েছে। তো ওনাদের কোথায় সমস্যা সেটা আমার বলা ধৃষ্টতা হবে, এবং আমি সাংবিধানিক পদে থেকে আমি এটা নিয়ে কথা বলতে পারি না। কিন্তু সেদিন যদি নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের বক্তব্য যদি আপনি শোনেন, ওরা তো স্পষ্ট করে ওদের বক্তব্যে বলেছে কোথায় সমস্যা। এবং ওরা তো বেশিরভাগ ক্ষেত্রে মুখ্যমন্ত্রী, ওদের বেশিরভাগই মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখেছিলেন, এখনও রাখছেন, এবং কালকেও আমার সঙ্গে বৈঠক আছে আগামীকাল। তো আমি খালি বলেছি ওদের একাংশ যে আন্দোলন চালাচ্ছেন, চালাতেই পারেন, আন্দোলন করার তো অধিকার আপনাদের আছে, কিন্তু আন্দোলনও করবেন, আবার একই সঙ্গে আলোচনাও চালাবেন। যে সরকার বিরুদ্ধে আপনারা আন্দোলন করতে পারেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে একই যখন আলোচনা চলছে, আপনারা আলোচনার টেবিলে আসতে চাইছেন, কথা বলতে চাইছেন, এবং সরকারও চাইছে কীভাবে আইনি পন্থায় কিভাবে প্রতিরক্ষা দেওয়া যায়, সেটা নিয়ে যখন আমরা চেষ্টা চালাচ্ছি, তখন এটা একটা স্ববিরোধী আচরণ হয়ে যাচ্ছে। একটু ধৈর্য রাখতে বলেছিলাম। হ্যাঁ, কারণ আন্দোলনের দিন তো পড়ে আছে। আপনারাই বলছেন আমরা সহযোগিতা চাই সরকারের, আপনারাই আবেদন করেছেন, আপনারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসেছেন, আপনারা মুখ্যমন্ত্রীর কথায় ভরসা রেখেছেন, কেউ রাখেননি, কিন্তু একটা বড় অংশ তো রেখেছেন। না, এই বড় অংশ যে ভরসা রাখছেন, এবং মুখ্যমন্ত্রী যেদিন রায় বেরোলো সেদিন থেকেই উনি আসলে নিজে নেমেছেন। হ্যাঁ, সেদিন উনি মানে ড্যামেজ যাতে না হয় উনি একদম সতর্ক। এই যে মসৃণভাবে এগোনো জিনিসটা, একটা বড় সংখ্যার চাকরিহারা তারা ভরসা রাখতে শুরু করেছিলেন, সেখানে কি বিরাট ব্লান্ডার, ড্যামেজ, চোনা, যে ভাষাতেই ব্যাখ্যা করুন, লাঠিচার্জ হলো না? না, আমি সেটা কমপ্লিট হলো না আমার কথাটা। সেটা হচ্ছে নেতাজি ইন্ডোরের ক্ষেত্রে যে যোগ্যর ভাগাভাগিটা খুব অনায়াসে গণমাধ্যম করে দিতে পারছিল, বা অনেকেই করতে পারছিল, চাকরিহারারাও করতে পারছিল। তা আপনি নিশ্চিত যে কসবায় যারা গেছিল সবাই যোগ্য? কসবায় আপনি কি দায়িত্ব নিয়ে বলতে পারেন যে যারা গেছিলেন চাকরিহারা তো বটেই,
কিন্তু সব যোগ্য চাকরিহারা না বলতে পারছি না, বলতে পারেন না। কিন্তু তার মানে তাদের লাঠি জুটবে এটাও তো জাস্টিফাইড না। তার মানে এটা একেবারেই জাস্টিফাইড নয়। যোগ্য অযোগ্য লাঠি মারাটা এক্স্যাক্টলি একদম অভিপ্রেত নয়, বাঞ্ছনীয় নয়। যে কথা কালকে রাজ্যের মুখ্য সচিব বলেছেন, কলকাতার আমাদের মানে কমিশনার বলেছেন, নগরপালিকা যেটা বলেছেন, তো আমি সেই কথারই পুনরাবৃত্তি করতে পারি। সরকারি লোক হয়ে আমি অন্য সরকারি লোকের তো কথা কন্ট্রাডিক্ট করতে পারি না, ওনারাও সরকারি আধিকারিক। তো এবং ওরা যে কথাটা বলেছেন, যে ব্যাখ্যাটা দিয়েছেন, আমি সেটা বলবো। তার সঙ্গে আমি আপনার সঙ্গেও একমত হয়ে বলবো, এটা একেবারেই অভিপ্রেত নয়, বাঞ্ছনীয় নয়। কিন্তু যখন আলোচনা চলছে তখন একটা ধ্বংসাত্মক আন্দোলন করাও খুব একটা কার্যকরী কথা নয়। তাহলে আলোচনা টেবিল আসবেন না। ধ্বংসাত্মক কাদের বলছেন? যদি আপনি ছবিগুলো নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি আমার দর্শকদের জন্য আরেকবার প্লে করাবো। তারা নিরীহভাবে হেঁটে বেরোচ্ছেন, বডি ল্যাঙ্গুয়েজে কোনো আক্রমণ নেই, মুখে কোনো ভাষা নেই, তারা হেঁটে বেরোচ্ছেন। হ্যাঁ, তার আগে পুলিশ কর্মীও মার খেয়েছেন, সে ছবিও আছে। মানে পুলিশ কিন্তু বদলা নিতে গিয়ে আমি নিরীহ হেঁটে বেরোনো কয়েকজন শিক্ষককে, যারা চাকরি হারিয়েছেন, গিয়ে দুটো লাথি মেরে দিলাম, খুবই খারাপ, তাদেরকে লাঠি চার্জ করে দিলাম, খুবই খারাপ। এটা তো বদলা নেওয়ার জায়গা নয়। না না না, কিন্তু কথা হচ্ছে যে আমি দেখুন আবার বলছি যে আপনি যদি আমার এইটা পুলিশ লাঠি মেরে ঠিক কি ভুল কাজ করেছে, আমার এক কথা হচ্ছে যে কাজটা ঠিক হয়নি। সে কথা, যে কথা কালকে শ্রী মনোজ পন্ত বলেছেন বা শ্রী মনোজ ভার্মা বলেছেন, তো দুই মনোজের পর আমি আলাদা আর এখানে আমার কি ভাষ্য থাকতে পারে? যাদের চাকরি চলে গিয়েছে তাদের তো আগামীকালের ঠিক নেই, কি খাবেন? তারা আক্রমণ করছেন, দখল করছেন। শাসক দল কথায় কথায় তুলছে মুখ্যমন্ত্রীর আশ্বাসের কথা। আমিও বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে সভা করেছেন, শুনেছেন তাদের কথা, রাগ ঢাক না করে জানিয়েছেন প্রাণ থাকতে কারোর চাকরি যাবে না। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না, ইট ইজ মাই কমিটমেন্ট। এই কেসটাও আমরা লড়বো, জাস্ট লাইক এ রয়্যাল বেঙ্গল টাইগার। এসব শুনে আমি আপনাদের বলেছিলাম, আরজিকর থেকে শিক্ষা নিয়ে চাকরি বাতিল রুখতে এবার সরকার, শাসক শিবির অনেক বেশি সাবধানী। তাই শুরু থেকেই সহমর্মিতার বার্তা, পাশে থাকার বার্তা। কিন্তু চোনা ওই লাঠিচার্জ, আর এবার তার উপর বাড়তি চোনা। পুলিশের লাঠির পাল্টা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা টানছেন নেতারা, যেখানে আক্রান্ত হয়েছিলেন ওম প্রকাশ মিশ্রা। ফলে বামরামের ছাত্ররা অধ্যাপককে লাথি মারলে ভালো, আর হামলাকারী, ভাঙচুরকারী পুলিশকে মারার পর শিক্ষককে যদি পুলিশ পাল্টা কোনো অ্যাকশন নেন, তখন সেই লাথিটা খারাপ। এই লাথির রকম ফেরটা করছেন কারা? সোশ্যাল মিডিয়ায় আক্রমণাত্মক তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য, তার কি প্রশ্ন জানেন? এই সমাজের কিছু ব্যক্তির কাছে কি লাথির প্রকারভেদ আছে? বাকি সব ক্ষেত্রে লাথির প্রতিক্রিয়া একরকম, কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত কেউ লাথি খেলে, সে যতই অধ্যাপক বা শিক্ষক হোক, সেক্ষেত্রে স্পিকটিলট থাকতে হবে। আগে নিজেরা নিরপেক্ষ হন, তারপর উল্টো দিকের থেকে নিরপেক্ষতা আশা করবেন। যাক, কেউ অন্তত কিছু লিখলো। কসবা কাণ্ড নিয়ে, পুলিশের লাঠিচার্জ নিয়ে তৃণমূলের কেউ তো লিখলো। দেবাংশু সোশ্যাল দেওয়ালে লিখেছেন। কলম ধরেছেন আবার আর একজন কবি, সুবোধ সরকার। তিনি কলমের আঁচড় কেটেছেন কসবা নিয়ে, খাতায় আঁকি বুকি দিয়েছেন। হ্যাঁ, নাড়াচাড়া হচ্ছে। বিদ্রোহ, বিপ্লবের অন্যতম হাতিয়ার কলম, সেই কলম ধরেছেন সুবোধ সরকার। তিনি আবার শাসক ঘনিষ্ঠ বলেই পরিচিত। কি লিখেছেন জানেন? যাদবপুরে কোমরে মারা লাঠিটা তবে লাঠি নয়, কি করে তবে কসবাতেই সেই লাঠিটা লাঠি হয়? কর্মসূচি ঠিক হয়েছে, আরো আগুন জ্বালা। সুবোধ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় যখন চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে সহমর্মিতার বার্তা দিচ্ছিলেন, তখন তো সেই মঞ্চে আপনিও ছিলেন, পাশে ছিলেন। তারপরও এই প্রশ্ন করছেন? আপনি তো লেখক, সাহিত্যিক,
কবিতা লেখেন, সংবেদনশীল একটা মন আপনার মধ্যে আছে। তাহলে যাদবপুরে যে প্রতিবাদীরা পুলিশের ওপর আক্রমণ করেছিল বলে অভিযোগ, আপনি তাদের সঙ্গেই অসহায় চাকরিহারা, আগামীকাল বাচ্চার মুখে কি তুলে দেবে জানে না শিক্ষককে এক আসনে এক লাইনে রাখলেন? কি করে? কেন? শাসক ঘনিষ্ঠ কবি কলম ধরলেন, তবে সেই কালি পড়লটা কোথায়? কাগজে না প্রশাসনের সহমর্মিতার উদ্যোগে? যে চাকরিহারা সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সুবোধ সরকারের পাশে ওই মঞ্চে ছিলেন কসবায় পুলিশের নির্মমতার পর, তিনি কি বলছেন? আমি যে আছি সেটা তো আমরা সুপ্রিম কোর্টে হেরে গেছি ম্যাডাম। আমাদের যে রিভিউ পিটিশন এখন আপনার হাতে, তার মধ্যেই স্কুলগুলো সাদা খাতায় সাইন করাচ্ছে। এগুলো আমরা কি ভাববো? আমাদের যোগ্যদেরকে সসম্মানে স্কুলে ফিরিয়ে দিলে আপনাকে আমরা মাথায় করে রাখবো, কিন্তু ততদিনে আপনার আশ্বাসে ভুলছি না। সুবোধ বাবু, আপনি কবি, আপনি সংবেদনশীল, আপনার কলম দিয়ে অনেক প্রতিবাদ ঝরেছে। আপনি প্লিজ যাদবপুরে ওই প্রতিবাদী ছাত্রদের সঙ্গে এই আগামীকাল বাচ্চার মুখে, মা বাবার মুখে কি তুলে দেব সেই প্রশ্ন যাদের মাথায় খাড়া হয়ে ঝুলছে, সেই চাকরিহারা অসহায় শিক্ষকদের এক করে ফেলবেন না প্লিজ। তৃণমূলের ভার্সন হচ্ছে কসবার লাথি লাথি, যাদবপুরের লাথি লাথি নয়। এখানেও ব্রাত্য বসু কাকে সমর্থন করছেন সেটা আপনিই দেখুন। আচ্ছা, আপনার দলের সতীর্থ তরুণ তুর্কি দেবাংশু বা আপনাদের সঙ্গে ওই মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোরের মঞ্চে ছিলেন কবি সুবোধ সরকার, আপনার এই ঘনিষ্ঠ আপনাদের, তারা যে লাথির প্রকারভেদ করে যাদবপুরের তুলনা টানছেন, এ বিষয়ে অধ্যাপক, সাহিত্যিক, নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসুর কি মত? সুবোধ, আমি দেবাংশু ফেসবুক পোস্টটা আমি শুনেছি, পুরোটা আমি, হ্যাঁ দেবাংশুটা লিখেছেন। দেবাংশু দেখুন আমাদের আইটি সেলের ইনচার্জ, তো দেবাংশু তো রোজই এই ধরনের পলিটিক্যাল ন্যারেটিভ রাখে, ওটা আমাদের পার্টির পলিটিক্যাল ন্যারেটিভ। ন্যাচারালি আমি তো আমার পার্টির পলিটিক্যাল ন্যারেটিভকেই আমি সাপোর্ট করবো, এটা নিয়ে আমার জিজ্ঞেস করার মানে নেই। এক, দুই, সুবোধ সরকার একজন কবি, তার কবিতাটা আমি আজকে সকালে পড়েছি, তিনি আমায় কবিতাটা পাঠিয়েছিলেন পড়ার জন্যে। কবিতাটা নিয়ে দেখলাম, তারপর বিভিন্ন গণমাধ্যম সেটাকে অ্যাড্রেস করেছে, এবং ওনার যে কথাটার মূল কথাটা যে লাঠি এবং লাথি এর প্রকারভেদ হয়, এটা হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকশন, আমি বলবো সামাজিক নির্মাণ। একজন অধ্যাপক, যাদবপুর একজন বর্ষিয়ান অধ্যাপক যখন লাথি খান কোন একজন ছাত্র তাকে গলা ধাক্কা দেয়, নিগ্রহ করে, আমি অধ্যাপকের নামটা করছি না, সেটা তার পক্ষে মর্যাদা ব্যঞ্জক নয়, আমি বলছি অবশ্যই নয়, কিন্তু ঠিক একইভাবে আবার সেই পুরনো বিতর্ক যে যার পেটে ভাত জুটছে না তার সঙ্গে কি ইকুয়াল সেই সময় তার সমর্থনে কেউ লেখেননি। সুবোধ সরকার এইটা বলেছে, কোনো মিছিল বেরোয়নি, মানে তৃণমূলের শিক্ষক তো অযোগ্য চাকরি হারা হলেও তাকে লাঠি মারা উচিত নয়। আপনার সঙ্গে আমি একমত, অযোগ্য হলেও লাঠি মারা উচিত নয়, কিন্তু যোগ্য শিক্ষক ওখানে অধ্যাপক পড়াচ্ছেন, তাকে তো, এবং তৃণমূল করেন না, ছাত্র একটু লাথি মারতেই পারে, কি আছে, মারলো লাথি, ওইটা নিয়ে আবার কথা বলার কি আছে? কাউকে খুশি করার দায় আমার নেই, তাই আমি প্রশ্ন করতে পারি, আমি বলতে পারি, শাসক শিবির যে রণকৌশল নিয়ে গিয়েছিল তাতে কি পুলিশ আর নেতারা জল ঢাললেন না? কয়েক মাস আগের কথাই মনে করুন, সেই আরজিকর আন্দোলনের সময় এভাবেই তো শাসক শিবিরের কয়েকজন নেতার মারমুখী মনোভাব ক্ষোভের আগুনে ঘি ঢেলেছিল। এবারও তাই হলো না। বুধবার পর্যন্ত ছিল চাকরিহারাদের আন্দোলন, আর এবার কি হলো? প্রতিবাদী মিছিলে এবার সামিল সেই নাগরিক সমাজ, সেই আরজিকরের চিকিৎসকরা। বঞ্চিত যারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী রয়েছেন তাদেরকে মাটিতে ফেললো, তাদেরকে লাথি মারলো, মেরে লাঠি ভেঙে ফেলা হচ্ছে, এটা লজ্জা। এই যে সবাইকে এক করলেন কে? ওই এক লাঠি চার্জ। সত্যি তো এই শিক্ষকদের এইভাবে মারার কোনো দরকার ছিল পুলিশের? ছবিটা দেখুন, এই চাকরিহারারা তো ডিআই অফিস ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, তারপর এইভাবে পুলিশের লাঠি লাথি। এই দেখুন, হাতে কোনো অস্ত্র নেই, শরীরী ভাষায় কোনো আক্রমণ নেই,
তারপরেও কিভাবে মার খেতে হলো। আবার দেখুন, লাইন করে পড়ি মড়ি ডিআই অফিস ছাড়ছেন চাকরি হারানো একদল শিক্ষক। হঠাৎ তাদের ওপরে লাঠি কেন? এই ছবিটা দেখুন। শেষ পর্যন্ত পুলিশ লাঠি ছেড়ে এক শিক্ষককে ডিআই অফিস থেকে বের করে দেওয়ার পথ করে দিলেন। কিন্তু ততক্ষণে যা ড্যামেজ হওয়ার হয়ে গিয়েছে। বোধোদয় হলো, কিন্তু দেরিতে। শেষ পর্যন্ত এই পুলিশ কর্মী যে সহানুভূতি দেখালেন সেটাকে একটু আগে দেখানো যেত না? বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আর আশ্বাসে কি হয়? সেখানেও তো বিশ্বাসটাই মূল। কথা চলছে সুপ্রিম কোর্টের রায় এক লপ্তে চাকরি হারানো 25,752 জনকে নিয়ে। কি হবে তাদের? কারো বাড়িতে দুধের শিশু, কারো বাড়িতে অসুস্থ মা বাবা। কোথায় যাবেন? কি খাবেন? তারা আশ্বাস পেয়েছেন, কিন্তু তারপরেও প্রশ্ন, চাকরি পাবেন? একটা বড় অংশের চাকরিহারা মনে করছেন আশ্বাসেই বিশ্বাস রাখতে হবে। আবার অনেকে রাখেনও নি। আর তাই তারা পথে নেমেছিলেন আজও। বিপন্ন তো, মনের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে, পরিবারটা চলবে কি করে? এই বিপন্নতার সমাধান কোথায়? সোমবার নেতাজি ইন্দোরের সভায় চাকরিহারাদের অন্তরে বিশ্বাস জাগ্রত করার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোর গলায় বলেছিলেন কারো সার্ভিস ব্রেক হবে না। কাজে ফিরতে বলে দিয়েছিলেন সবাইকে। ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। ধরুন যদি না করে, সুপ্রিম কোর্ট অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কিন্তু এরপর সেইটুকু জানতেই তো বুধবার কলকাতা থেকে জেলা স্কুল পরিদর্শকের অফিসে, তারপর কসবার ডিআই অফিসে যা হলো তোলপাড়, প্রতিবাদের ঝড়। আমাদেরকে ভিখারি বানিয়ে দেওয়া হয়েছে, এখনো সময় আছে, আমাদের বাঁচানোর এখনো সময় আছে। চাকরি ফেরত চেয়ে লাঠি আর লাঠি খাওয়া মানুষগুলো আবার পথে নামলেন, আবার প্রতিবাদে গর্জে উঠলেন। পুলিশ, সিভিক পুলিশ, কলকাতা পুলিশ পেটে লাথি মেরে, যে পুলিশ মেরেছে তাকে সাসপেন্ড করতে হবে, তাকে শাস্তি দিতে হবে। এই শিক্ষক শিক্ষিকা এবং যারা যোগ্য শিক্ষাকর্মী আছে তাদের উপরে অমানবিকভাবে লাঠিচার্জ করা হয়েছে। আমাদের শিক্ষক অমিত দাকে লাথি মারা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। যারা যোগ্য আনটেন্টেড তাদের তালিকা প্রকাশ করে একদিকে সংবাদপত্রে একদিকে ওয়েবসাইটে প্রকাশ করে এই আমাদের জীবন জীবিকার যে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার থেকে দ্রুত পরিত্রাণ ঘটানো হোক। রাজ্য তথা দেশ দেখেছে জাতির মেরুদণ্ডকে কিভাবে ওই মোটা কাঠ দিয়ে পিটিয়েছে, তা ভেঙে দিয়েছে, তারপরেও দেখছে যে এই মেরুদণ্ড ভাঙা যায়নি। প্রশ্ন একটাই, পুলিশ মারলো কেন? আর তা নিয়ে তোলপাড়। ধর্মতলায় অবরোধ চাকরিহারাদের, তাদের জন্য এবার রাজপথে নামলো নাগরিক সমাজ। যোগ্য শিক্ষকদের যদি পুলিশের কাছে লাথি খেতে হয়, গোটা রাজ্যের কাছে, গোটা দেশের কাছে, গোটা পৃথিবীর কাছে এটা বাঙালির লজ্জা। ছাড়বেন না, পথ ছাড়বেন না, পথেই মীমাংসা হবে। চাকরি হারিয়ে পথে বসা শিক্ষক শিক্ষাকর্মীরা আপাতত রাজপথে বিক্ষোভে। বিধাননগর স্কুল সার্ভিস কমিশনের সামনেও শুরু হয়েছে আন্দোলন অনশন। মিরর ইমেজ অর্থাৎ স্ক্যান কপি আছে, তাহলে সেই স্ক্যান কপিটা কেন এখনও এসএসসির পোর্টালে কেন আপলোড করা হচ্ছে না? আমরা 23 লাখের স্ক্যান কপি চাই। যেখানে হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছেন যে আমাদের মানে এই যে প্যানেলটা 2016 সালের প্যানেল থেকে কোনোভাবেই যারা বৈধভাবে চাকরি পেয়েছে এবং অবৈধভাবে চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করা যাচ্ছে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কিভাবে মৌখিক কথায় আমরা মানব? দাবি একটাই,
দুধ আর জল পৃথক হোক, যোগ্যরা নিজেদের কষ্ট করে পাওয়া হকের চাকরি ফেরত পায়, কিন্তু সেটা হবে কোন পথে? প্রশ্ন এখন সেটাই। আর কতদিন সব হারিয়ে পথে বসে থাকতে হবে যোগ্য সৎ শিক্ষকদের? আদৌ কি হবে কোনো সুরাহা? মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো বুধবারের পুলিশের লাঠি। চাকরিহারাদের প্রশ্ন একটাই, এরপর কাকে বিশ্বাস করবেন তারা? এই লাঠি মারা পুলিশকে? এই এসএসসিকে? চাকরিহারাদের সব হারানোর আর্তনাদের ঘোলা জলে শুরু হয়ে গিয়েছে রাজনীতির কারবার। সরকার পক্ষের পাল্টা পথে নেমে পড়েছে বিরোধীরাও, আর সেখানে ফ্রন্ট ফুটে বিজেপি থাকতে চাইছে। ওটাও আরজি কর থেকে শিক্ষা নিয়ে, কারণ বামেদের কবজায় চলে গিয়েছিল আন্দোলন, রাশ বামেদের হাতে ছিল, এমন অভিযোগ তো তৃণমূলই করেছে। বিজেপি এবার সতর্ক, ঠিক যেমন আরজি কর থেকে সতর্ক তৃণমূলও। বিজেপি ফ্রন্ট ফুটে খেলতে নামলো বিচারপতিকে সামনে রেখে, অবসরপ্রাপ্ত বিচারপতি, যিনি এখন বিজেপির সাংসদ, হ্যাঁ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের অনশনে অভিজিতের সঙ্গে দেখা গেল বিজেপির একাধিক নেতাকে। আন্দোলন হবে আর রাজনীতি দূরে থাকবে, তা কি এই বাংলায় হয়? 25,752 জন চাকরিহারা, সঙ্গে তাদের পরিবার। শিক্ষক মানে স্কুল ছাত্র পরিধিটা অনেক বড়, শহর ছাড়িয়ে যার বিস্তার গোটা বাংলায়। আর ভোটের ঠিক আগের বছর চাকরিহারাদের পাশে পেতে তাই মরিয়া সব পক্ষ। কৌশল সাজিয়ে আগেই আসরে নেমেছে তৃণমূল, এবার পথে বিরোধীরা। সবার মুখে শুধু একটাই দাবি, চাকরিহারাদের আপনজন তারাই। এক কদম এগিয়ে চাকরিহারাদের আন্দোলনের নেপথ্যে বিরোধীদের চক্রান্ত খুঁজছে তৃণমূল। মুখ্যমন্ত্রী যেখানে পাশে আছেন বলেছেন চাকরিহারাদের, যেখানে পোর্টাল খুলে গেছে গন্ডগোল করা, যেখানে আইনি লড়াইয়ের প্রস্তুতি হচ্ছে, সেখানে গন্ডগোল করার জন্য গন্ডগোল করার চেষ্টা হচ্ছে। এর পেছনে রাম বাম কংগ্রেসের একাংশ চক্রান্ত রয়েছে। যাদের নিয়ে শাসক দলের এত কটাক্ষ, কি বলছেন তারা? আমরা তো আছি, আপনারা তো একা নন, এটা আমরা দেখাতে চাই যে আপনারা একা নন, আপনাদের সঙ্গে আমরা আছি এবং শেষ পর্যন্ত থাকবো, প্রতিটা মুহূর্তে থাকবো। আরজি কর আন্দোলনের সময় শুরু থেকেই দূরে ছিল তৃণমূল, আন্দোলনের অনেকটাই দখল করেছিল বাম অতি বামেরা। একই বিচারের দাবি তুলে পাশে দাঁড়াতে গিয়ে উল্টে বিক্ষোভের মুখে পড়েছিলেন গেরুয়া শিবিরের নেতারা। এবার ছবিটা উল্টো, সৌজন্যে বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিহারাদের সঙ্গে নিজে কথা বলেছেন, গিয়েছেন এসএসসি দপ্তরে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এক সময় তার এজলাসে মামলা থাকায় চাকরিহারাদের বিশ্বাস অনেকটাই অর্জন করতে পেরেছেন আজকের বিজেপি সাংসদ অভিজিৎ। অবস্থানে বসতে হচ্ছে কেন? এটা সম্পূর্ণ তো মমতা ব্যানার্জির দুর্নীতির জন্য। এই মমতা ব্যানার্জিকে ছেড়ে দিলে চলবে না। আরেকজন লোক আছে যাকে এখনো পর্যন্ত ছেড়ে রাখা হয়েছে, সেটা হচ্ছে সেই সময়ের প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন। আর সেই সূত্র ধরেই বৃহস্পতিবার এসএসসি ভবনে চাকরিহারাদের বিক্ষোভ অনশন মঞ্চে দেখা গেল বিজেপির একাধিক পরিচিত মুখ। সঙ্গে দেখা গিয়েছে প্রাক্তন এসএসসি চেয়ারম্যান চিরঞ্জিত মণ্ডলকেও। প্রশ্ন হচ্ছে, অযোগ্য আর যোগ্য বিচার করে দেওয়ার দায়িত্ব কার? কাগজগুলো কোথায়? দিনভর আন্দোলনকারীদের সঙ্গে দেখা গেল বিজেপি নেতাদের। সরকারকে তারা যে 1 ইঞ্চিও জমি ছাড়বে না বুঝিয়ে দিল বিজেপি। লাঠি এবং মামলা এবং হামলা সব কিছুর হিসেব আমরা লিখে রাখছি, চিন্তা নেই, সুদে আসলে ফেরত দেওয়া হবে। একদিকে বিচারপতি, অন্যদিকে আইনজীবী। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযোগকারীদের হয়ে সওয়াল করেছিলেন সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মামলায় তিনি জিতেছেন, তবে চাকরি গেছে প্রায় 26,000-এর। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এই অভিঘাতেই সম্ভবত আন্দোলনকারী চাকরিহারাদের বিশ্বাস সেভাবে পাচ্ছে না বামেরা। তারা পথে নামছেন, তবে নিজেদের মতো করে। রাজনৈতিক জমি দখলের এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কার জয় হবে? বিরোধীদের কম্পিটিশনের মধ্যে কি ফের একবার চাকরিহারাদের ভরসা জিতে নেবেন মমতা? যে যাই পদক্ষেপ করুক, রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন 26-এর ভোটে চাকরিহারাদের এই লড়াই হবে অন্যতম ইস্যু। আর সেই ইস্যুর দখল নিয়েই আপাতত রাজনৈতিক দলগুলির লড়াই।
আজ পথে নেমেছিলেন চাকরিহারারা, পথে নেমেছিলেন ওরাও। হ্যাঁ, ওরা ওই 33% বলে অনেকে দাগিয়ে দেন যাদের, তাদেরও প্রতিবাদ পথে নেমে। কিসের প্রতিবাদ? ওয়াকফ বিলের। ওয়াকফ বিক্ষোভে অগ্নিগর্ভ হয়েছে মুর্শিদাবাদ, প্রথমে জঙ্গিপুর, পরে সুতি। আপনারা জানেন, সে ছবি দেখিয়েছি লাইভ। উর্দির ওপর আক্রমণ, পুলিশের গাড়িতে থানিট আগুন। বিক্ষোভের আগুনে এভাবেই মুর্শিদাবাদ জ্বলেছিল। প্রতিবাদ বিক্ষোভের আগুনেই ওয়াকফ আইন প্রত্যাহারের দাবি সীমাবদ্ধ নেই, আদালতের চৌহদ্দিতেও পৌঁছে গেছে দাবি। সুপ্রিম কোর্টে গেছে কংগ্রেস, আরজেডি, আম আদমি পার্টি। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সর্বোচ্চ আদালতে মামলা করেছেন। আগে ভাগেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছে কেন্দ্র। ওয়াকফ আইনকে কেন্দ্র করে প্রতিবাদ বিক্ষোভ, আইনি লড়াইয়ের এই আবহেই মুসলিম সম্প্রদায়ের ত্রাতা তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোলা বার্তা দিয়েছেন জৈনদের একটি ধর্মীয় অনুষ্ঠানে, আবার সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যাতে রাজনীতির তরজা আরো বেড়েছে বলে অনেকের মত। বুধবার মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগে আসরে নেমেছে বিজেপি। আগেও ছিল অভিযোগ, আরো জোরদার করে নামছে। कि हमारा इधर में 33% माइनॉरिटीज है, तो हम क्या करेगा? उसको निकाल देगा, और जो रहेगा उसको प्रोटेक्शन देना हमारा काम है। উনি কিছু করতে পারবেন না। মুসলমানদের ভড়কে দিয়ে রাস্তায় নামাবেন, উৎপাত করবেন, সম্পত্তি নষ্ট করবেন, ভোট নেবেন। নতুন ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ। দেশে বিক্ষোভের আঁচে আগুন জ্বলেছে এই রাজ্যেও। এই প্রেক্ষিতে সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে সম্পত্তি রক্ষার মুখ্যমন্ত্রীর বার্তায় তুঙ্গে উঠেছে তরজা। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জৈন সম্প্রদায়ের অনুষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের ত্রাতা তিনি খোলাখুলি বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। बांग्लादेश का बॉर्डर का सिचुएशन अब देखो, अभी नहीं करना चाहिए था, लेकिन हार्डली कुछ करने से कभी कभी दिक्कत भी हो जाता है। हमारा लिए दिक्कत है कि हमारा इधर में 33% माइनॉरिटीज है, जो रहेगा उसको प्रोटेक्शन देना हमारा काम है। সেই সঙ্গে রাজ্যে ওয়াকফ সম্পত্তি নিয়ে মুসলিমদের আশ্বাসও দেন। माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, आप लोगों को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। জানিয়ে পাল্টা মুখ্যমন্ত্রীকে নিশানা করছে বিজেপি। ওয়াকফ সম্পত্তি যেটা লুট হচ্ছে, কবজা করেছে মমতা ব্যানার্জির মুসলিম নেতারা, সেই ওয়াকফ সম্পত্তি ছেড়ে দিতে হবে, তাই বিরোধিতা। 370 ধারা হটাবার সময় বলেছেন আমি বিরোধ করবো, করেছেন, কি করতে পেরেছেন? 3 তালাক ঘটে গেল, কি করতে পেরেছেন? সিএ আইন লাগু হয়ে গেল, কি করতে পেরেছেন? সেরকম ওয়াকফ যে সংশোধনী বিল পাস হয়ে আইন হয়ে গেছে, উনি কিচ্ছু করতে পারেন না। ওয়াকফ বিল নিয়ে রাস্তায় নেমে এই চাকরির যে এটা চলছে, দাবিটা চলছে চাকরি ফেরতের, সেটাকে একটু ঢাকা দেওয়ার চেষ্টা চলছে। 26-এর আগে বাংলায় তুঙ্গে ধর্মযুদ্ধ। ধর্মীয় মেরুকরণকে কেন্দ্র করে তরজা শুধু যুযুধান প্রতিপক্ষের, বাগযুদ্ধেই থেমে নেই। এবার রামনবমীতে পদ্ম শিবিরকে টেক্কা দিতে আসরে নেমেছে ঘাসফুল শিবিরও। শাসক দলের নেতা, নেত্রী, মন্ত্রী, বিধায়ক থেকে সাংসদ রামনবমী পালন করেছেন সকলে। তৃণমূলের রামনবমী পালনটা একটা রাজনৈতিক কৌশল। রামনবমীর আগে পশ্চিমবঙ্গে যত উত্তেজনা বা মেরুকরণের চেষ্টা ছিল, কিন্তু যেই রামনবমী পালনে তৃণমূলের নেতারা নিজেরা রাস্তায় নেমে গেলেন, অন্য পাশে মুসলমান সম্প্রদায়ও মিষ্টি ফুল নিয়ে হাজির হয়ে গেল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে প্রশ্ন উঠল, তিনি সংখ্যালঘুদের ত্রাতা, কেন খোলাখুলি এই বার্তা দিতে হলো মুখ্যমন্ত্রীকে? শুভেন্দু অধিকারী বলছেন যে তারা ক্ষমতায় এলে মুসলিম জনপ্রতিনিধিদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবেন। সেখানে মুসলমানদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাড্রেস করতে চেয়েছেন। এবং যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুসলমান ভোট গত প্রায় 1.5 দশক ধরে তার সঙ্গে রয়েছে, সেটা অ্যাড্রেস করাটা তার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ।
চ্যাংদোলা থেকে ঠুসে দেব। দিন কয়েক আগে বেনজির বাগযুদ্ধের সাক্ষী থেকেছে বাংলা এবং তার ধর্মকে কেন্দ্র করে। ফের ধর্মীয় মেরুকরণ ঘিরে তরজা আরও একবার স্পষ্ট হলো 26-এর বিধানসভা ভোটের আগে। যুযুধান তৃণমূল বিজেপির অন্যতম হাতিয়ার কি তাহলে ধর্মই? এখন 2026-এর আগে আজকের দিন অবধি ধর্ম একটা বড় ইস্যু হতে পারে 26-এর ভোটে। অন্তত বিরোধী হিসেবে বিজেপি যে ভূমিকা পালন করছে গোটা রাজ্যের কাছে ধর্ম যদি এখন কিন্তু এই প্রেক্ষিতটা বিজেপি যতটা সোচ্চার হয়ে হিন্দুদের জন্য বলছে, বিশেষজ্ঞদের মত বলতে পারেন, এটা আমিও আপনাকে প্রশ্ন করছি, এর প্রেক্ষিতটা বীজটা তৃণমূল তৈরি করেছিল উল্টো দিকের কোনো ধর্মীয় সমীকরণকে আশকারা দিয়ে, প্রশ্রয় দিয়ে, কিন্তু এতটা সোচ্চারিত ভাবে নয়। সেটা আপনি মানেন? সোচ্চারিতভাবে মানে তৃণমূল করেছে, মানে তৃণমূল, আপনি বলছেন তৃণমূল, আপনি যেটা বলছেন মুসলিম তোষণ করেছে কিনা, এটাই তো অভিযোগ। এটা একটা হাস্যকর, তারই আউটকাম হচ্ছে বিজেপির হিন্দুত্ব। মুখ্যমন্ত্রী যখন ঈদে যান তখন হচ্ছে সেটা মুসলিম তোষণ, আর গির্জায় যখন যান 25শে বৈশাখ, যখন শিখ ধর্মের গ্রন্থ সাহেবের যিনি উদ্গাতা তার স্মরণে যখন অনুষ্ঠান হয় দরগায়, শিখ দরগায়, তখন গিয়ে সেখানে যখন যান, সাঁওতালদের পাশে গিয়ে যখন দাঁড়ান এবং মারাঙ্গুরুর পাশে সম্মান জানান, নামে তিনি যখন সম্মান জানান, মুখ্যমন্ত্রী একটা ইনক্লুসিভ পলিটিক্স করে এসছেন পশ্চিমবঙ্গে চিরকাল। সেটাকে অনেকে পলিটিক্স বলতে পারে, কেউ সেটাকে মানবিকতা বলতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী একটা ধর্মনিরপেক্ষতা বলতে পারে। মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কাউকে আউটকাস্ট করেছেন। মুখ্যমন্ত্রী আমি দেখেছি ঘোর বিরোধী, তাদের আমি নাম বলছি না, তাদের নিজে দলে বসাতে পারেন আর সমস্ত সম্প্রদায়কে নিয়ে চলতে পারবেন না, সেটা মানে একটা তোষণ হয়ে গেল। কিন্তু ভোটের অঙ্কে যেটা বড় ফ্যাক্টর, বিজেপির ন্যারেটিভ আমি আপনাকে বলছি শুনুন, যে বিজেপির কাছে মনে হয় যে দেশের মানে এক সময় মানে সিপিএম যেমন মনে করতো সমাজতন্ত্র এসে গেলে সমস্ত সমস্যা শেষ। বিজেপির পলিটিক্যাল হার্ডলাইন ছিল যে রাম মন্দির হয়ে গেলে দেশে সমস্ত সমস্যা শেষ। রাম মন্দির হয়ে গেছে, এখন ওদের এজেন্ডার মধ্যে বাকি আছে দেশটাকে হিন্দু রাষ্ট্র করার। হিন্দু রাষ্ট্র করতে গেলে এবং একই সঙ্গে গোটা ভারতবর্ষের ম্যাপকে গেরুয়া রঙে ছুপিয়ে দেওয়ার। চলে এসছে উড়িষ্যা অবধি বাবরি মসজিদ করতে চান, আপনি নিশ্চয়ই জানেন, হুমায়ুন কবির। এগুলো মানে এই কোনো বিধায়ক বিচ্ছিন্নভাবে কোনো কথা প্রভোকেটিং কথা বলতে পারেন, কিন্তু সেগুলো আমাদের পার্টিতে এন্ডোর্স হয় না। যে কোনো বিধায়কের ক্ষেত্রে তো শৃঙ্খলা রক্ষা কমিটিতেও ব্যাপারটা গেছে, শোকজ অবধি করা হয়েছে, সেগুলো আপনি পাশাপাশি দেখেছেন, এগুলো সবই হয়েছে। এগুলো খুবই প্রভোকেটিং কথা। মানে এটা এমন হতে পারে যে তিনি এই কথাটা বলেছিলেন, আপনি যার কথা বলছেন আমার পরিষ্কার মনে আছে, তার ভিডিওতে তার বাইট দেখেছি, তিনি বলেছেন আমি এটা কোনো রাজনৈতিক লোক হিসেবে কথাটা বলছি না। তিনি বলেছেন আমার জাতিসত্তা, আমার কওমের পক্ষ থেকে আমি এই কথাটা বলছি। যখন যদি কেউ বলেন যে কোনো রাজ্যে যে 26 আমরা আসবো আর সবকটা মুসলিম বিধায়ককে ধরে ধরে বিধানসভা থেকে ছুঁড়ে ফেলে দেবো, আপনি হয়তো নিজেকে হিন্দু বলে মানেন না, কিন্তু আপনাকে যদি আমি বলি হিন্দু দেখলেই মারো, তখন তো আপনার ফার্স্ট ওই আপনি যাকে বলছেন কম বা জাতিসত্তা, সেটা তো ভেতর থেকে রিয়াক্ট করবে, তাই না? তো এগুলো সেই প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াকেও আমার মনে হয় সংবরণ করা উচিত, দমন করা উচিত, কারণ বিজেপি ফাঁদটা তৈরি করতে চাইছে, বিজেপি বুবি ট্র্যাপটা তৈরি করতে চাই। যতদিন মমতা ব্যানার্জি আছেন এই গোটা পূর্ব ভারতের নরখণ্ডে এই 10 কোটি বাঙালির ভাগ্য নিয়ন্ত্রক একজনই, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যতদিন এই গঙ্গা বিধৌত ভাগীরথীর পূর্ব পাড়ে দাঁড়িয়ে আছেন, ততদিন এইসব ন্যারেটিভ, বিজেপির ন্যারেটিভ জাস্ট ময়লা ধুলো হয়ে উড়ে বেরিয়ে যাবে। আপনি জানেন কাউকে খুশি করার দায় আমার নেই। শাসক শিবির যে রণকৌশল নিয়ে গিয়েছিল তাতে পুলিশ আর নেতারা জল ঢেলে দিয়েছেন আমার মনে হয়। কয়েক মাস আগের কথাই মনে করুন, আরজি কর আন্দোলনের সময় এভাবেই তো শাসক শিবিরের কয়েকজন নেতার মারমুখী মনোভাব ক্ষোভের আগুনে ঘি ঢেলেছিল। এবার
বুধবার পর্যন্ত ছিল চাকরিহারাদের আন্দোলন, এবার প্রতিবাদী মিছিলে সামিল সেই নাগরিক সমাজ আরজি করের চিকিৎসকরা। তাহলে শাসকের জন্য কোনটা বেশি কঠিন? আরজি কর সামলানো বেশি কঠিন ছিল, নাকি এখন চাকরিহারাদের অসহায়তার সঙ্গে থাকা? ব্রাত্য বসুর বক্তব্য শুনুন। কোনটা বেশি টাফ সিচুয়েশন বলে আপনার জাজমেন্ট, আরজি কর না এখন চাকরিহারাদের সামলানো? আমার মনে হয় আরজি করের ক্ষেত্রে তো একটা নির্দয় নৃশংস ঘটনা ঘটেছিল। সেটা তো কোনো রাষ্ট্র ঘটায়নি, সেটা একটা ব্যক্তি ঘটিয়েছিল। এখানে অনেক মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে। এই মানুষের জীবন জীবিকা ক্ষেত্রে এটা একদম মর্মন্তুদ ঘটনা, এবং এটাকে মুখ্যমন্ত্রী এনশিওর করছেন, তাদের সবাইকে দুই হাত বাড়িয়ে তাদের প্রোটেকশন দিতে চাইছেন, নিরাপত্তা দিতে চাইছেন। যে হাত ফসকায় কেউ কেউ বেরিয়ে অন্য জায়গায় চলে যেতে চাইছে। আমি তার পক্ষেও, আমরা তার পক্ষেও, যিনি আন্দোলন করছেন আমি তার পক্ষেও আছি। আমি বিশ্বাস করি যে তিনি আন্দোলন করার তার অধিকার আছে। আমি তার কাছে বড় জোর আবেদন করতে পারি, আপনি আন্দোলন যেমন করছেন তার মাত্রা আপাতত কমিয়ে আলোচনায় আসুন। এটা অনেক ইতিবাচক হবে আপনার জন্যে, আপনার পরিবারের জন্যে, রাজ্যের জন্যে এবং শান্তিপ্রেমী মানুষের জন্যে। রোজের মতোই খুব গুরুত্বপূর্ণ কিছু খবর আমি রেখে দিই, এক ঝলকে আপনাদের দেখাবো বলে। 26,000 চাকরি বাতিল নিয়ে ফের জরুরি বৈঠকে ডাক। কাল 2টোর সময় বিকাশ ভবনে বৈঠকে থাকবেন শিক্ষামন্ত্রী, এসএসসি চেয়ারম্যান। ডাক চাকরিহারাদেরও। আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে চাকরিহারা শিক্ষকরা। এসএসসি ভবনের সামনে অনশন। এলেন বিজেপি নেত্রী রূপা, অভিজিৎ, রুদ্রনীল। চাকরিহারা শিক্ষকদের চোয়াল চাপা লড়াই। আচার্য সদনের সামনে অবস্থানের পর অনশন। কসবা পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ, জেলায় জেলায় বিক্ষোভ। চাকরির প্রতিবাদ থেকে ওয়াক অফ, পথে বাম, বিজেপি, অন্যান্য বিরোধীও। উত্তর দক্ষিণ থেকে পূর্ব সব দিকে প্রতিবাদ, বিক্ষোভে আক্ষরিক অর্থেই মিছিল নগরী হয়ে উঠেছিল আজ কলকাতা। দীর্ঘ যানজট, বহু অপেক্ষা আর ভোগান্তিতে উলুখাগড়াদের যা হয় না বিশ্বাস উঠল। একটার পর একটা থামতেই শুরু অন্যটা। কখনো বা উত্তরে এক পক্ষের তো দক্ষিণে অন্য পক্ষের। একসঙ্গে প্রতিবাদ, বিক্ষোভ, অবরোধে বৃহস্পতিবার আরও একবার সার্থক নামা হয়ে উঠল মিছিল নগরী কলকাতা। এদিন সকাল থেকে জমায়েত শুরু হয় উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশে। ওয়াক অফ আইনের প্রতিবাদে মিছিলে ডাক দেয় জমিয়তে উলেমায়ে হিন্দ। সেই কর্মসূচিতে যোগ দিতে বহু মানুষ জমায়েত হন। শিয়ালদহ স্টেশন চত্বর থেকে শুরু করে মৌলালী মোড়, বিভিন্ন জায়গায় কাতারে কাতারে জমিয়তে উলেমা হিন্দের তরফ থেকে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তারা ভিড় জমিয়েছেন। এই জমায়েত এবং মিছিল ঘিরে দীর্ঘক্ষণ যানজটে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশ। পথে বেরিয়ে ভোগান্তিতে পড়ে আমজনতা। জামিয়াতে উলেমায়ে হিন্দের ওয়াকফ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে প্রায় 2.5 ঘন্টা অবরুদ্ধ হয়ে রইল মৌলালী। ব্যস্ত মৌলালীতে সার দিয়ে দাঁড়িয়ে পড়ল গাড়ি, কার্যত স্তব্ধ হয়ে পড়ল মধ্য এবং উত্তর কলকাতার একটা বড় অংশের স্বাভাবিক গতিবিধি এবং জনজীবন। রাস্তায় বেরিয়ে বিপদে পড়েন স্কুল পড়ুয়া থেকে সাধারণ নিত্যযাত্রী। কেউ মেট্রো ধরেন, কারো রুটে তাও পড়েনি, ফলে ভোগান্তি চরমে ওঠে। দাঁড়িয়ে তো আছে 15 মিনিট ধরে, র্যাপিডো বুক করেছে, এবার কতক্ষণে আসবে না হবে তার উপর ডিপেন্ড করছে। এই এরকম মানে কলেজ আছে, আমার এক্সাম, আমি মেট্রোতে দেখছি, কারণ বাসে তো যেতে পারবো না। এন্টালি থেকে বেরিয়ে শিয়ালদহ অবধি যেতে পারছি না, কোনো বাস নেই। আমার 12টায় শিফট, আমি কি করে ধরবো আমি সেটাও বুঝতে পারছি না। এই মিছিল শেষ হয়ে যানবাহনের চাকা কিছুটা গড়াতেই আবার শুরু। এবার পথে চাকরিহারারা। কসবায় বুধবার পুলিশের লাঠির প্রতিবাদ।
চাকরি ফেরানো দাবি। শিয়ালদা থেকে মৌলালি পর্যন্ত মহা মিছিল, তারপর ডোরিনা ক্রসিং এ অবস্থান। মিছিলের রুটে আবার দীর্ঘক্ষণ থেমে যায় গাড়ির চাকা। যে পোস্টে চাকরি করছিলাম সেই পোস্টে আমরা সসম্মানে চাকরি করব। আমরা পরীক্ষা দিয়ে পেয়েছি, আমরা কোনো রকম দুর্নীতি করিনি। কসবায় চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে পথে নামে এসএফআই কর্মীরাও। দক্ষিণে যাদবপুর, উত্তরে কলেজ স্ট্রিট থেকে শহর ও শহরতলির বেশ কিছু এলাকায় প্রতিবাদ বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের। চাকরি বাতিল বিতর্ক ও কসবায় পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে রাজপথে কর্মসূচি বিজেপিরও। সল্টলেকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির, তাতেও যান চলাচলে প্রভাব পড়ে। আজ মহাবীর জয়ন্তী, সেই উপলক্ষে সরকারি অফিস ছুটি থাকলেও বেসরকারি ক্ষেত্রে কাজে বেরিয়ে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। প্রায় প্রতিদিনের এই মিছিল মিটিং শহরবাসীরও যেন গা শোয়া হয়ে গিয়েছে। কি করবো, এটা তো একটু লেগেই রয়েছে। কলকাতায় কিছু না কিছু তো একটা নিয়ে বিক্ষোভ মিছিল এগুলো লেগেই থাকে। মিছিল নগরী এগুলো মেনে চলতেই হবে, কিছু করার নেই আর কি। আর যারা কলকাতায় আছেন এটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন, খুব একটা নিয়ে মাথা ঘামেন না, এগুলো নিত্যকার ব্যাপার। সব মিলিয়ে কলকাতা আবার প্রমাণ করলো মিছিল নগরীই আছে। চাকরিহারা এবং তারপর চাকরিহারা বনাম পুলিশ, এই যে বিজেপির কাছে লোপ্পা ক্যাচ, এই বিষয় নিশ্চয়ই আপনার মনেও কোনো সন্দেহ নেই। ঠিক এই অবস্থায় তৃণমূল পাল্টা বিজেপিকে বিঁধতে অন্য ইস্যু খুঁজছিল। গ্যাস, হাতে গরম ইস্যু গ্যাস, 1 লাফে 50 টাকা বেড়ে গেল। তৃণমূলের মহিলা ব্রিগেড আজ তাই রাস্তায় নেমেছিল। নয়া ইস্যু টার্গেট বিজেপি। সেখানে আবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সুর করে গান গেয়ে বিঁধলেন বিজেপিকে। রুটি বেললেন কৃষ্ণা চক্রবর্তী, উনুনে সেই রুটি সেঁকলেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাস্তায় দাঁড়িয়ে রান্না করতে করতেই প্যারোডি গাইলেন তৃণমূল নেত্রীরা, তাদের সঙ্গে গলা মেলালেন মহিলা তৃণমূলের কর্মী সমর্থকরা। গ্যাসের দাম বৃদ্ধির নিন্দা করে বৃহস্পতিবার কালীঘাটে এভাবেই অভিনব প্রতিবাদ করল মহিলা তৃণমূল কংগ্রেস। রান্নার গ্যাসের দাম বাড়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অভিনব কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের, যেখানে মহিলা কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আছেন এবং রীতিমতো উনুন জ্বালিয়ে রান্না করছেন তিনি। দিদি, হঠাৎ উনুন জ্বালিয়ে এই রান্না কেন? না, উনুনে তো ফেরাচ্ছি, কারণ 879 হয়েছে সাধারণ গ্রাহকদের, আর উজ্জ্বলা তাদের পুরো আন্ধেরা করে দিয়ে সেখানেও 50 টাকা বাড়িয়ে দিয়েছে। শুধু রুটি নয়, কড়াইয়ের গরম তেলে আলু, বেগুন, ঢেঁড়শও ভাজলেন চন্দ্রিমা ভট্টাচার্য, কৃষ্ণা চক্রবর্তীরা। উনুনের ধোঁয়ার মধ্যেই চলল রান্না বান্না। তার মধ্যে রান্না করা কি সম্ভব? ওই জন্যই তো বলছি যে এই ধোঁয়ায় ধোঁয়ায় চোখ জ্বালায়, জল পড়ে অঝোর ধারায়। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা দাম বেড়েছে 50 টাকা রান্নার গ্যাসে। কলকাতার রাজপথে দিনভর নানা ইস্যুতে মিটিং মিছিলের মধ্যেও এদিন পথ চলতে মানুষের নজর কাড়ল তৃণমূলের এই অভিনব প্রতিবাদ। এতদিনে আপনিও বিশ্বাস করতে শুরু করেছেন নিশ্চয়ই। যা বলবো সত্যি বলবো, কাউকে পরোয়া না করে। রোজ রাত 9টায় সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।